ম্যাথ 6 এর আজকের চ্যাপ্টার 1 ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1 ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে। সো আসেন শুরু করি। ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে কিছু বেসিক জিনিস আছে আপনারা যদি জানতে চান যে আপনাদের চ্যাপ্টারটা মানে ম্যাথ এর কোর্সটার নাম হচ্ছে কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। সো আমরা এখানে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি রিলেটেড কিছু ম্যাথমেটিক্স ফর্মুলা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে স্ট্যাটিস্টিক্স কি এটা পড়ে দেখতে পারেন। দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কালেকশন ক্লাসিফিকেশন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ফ্যাক্টস অফ ডাটা। মানে মনে করেন অনেকগুলা ডেটার কালেকশন নিয়ে তারপরে ক্লাসিফিকেশন এবং তারপর ওগুলা নিয়ে অ্যানালাইসিস করে সবকিছু নিয়ে যখন একটা কাজ করা হয়, নিউমেরিক্যাল একটা ফ্যাক্ট কাজ করে ওইটা ডেটার কালেক্টেড অ্যাকর্ডিং টু সাম প্রি ডিটারমাইন্ড objective. Statistics is especially useful in drawing general conclusions about the population characteristics based on sample observation or population observation. মানে হচ্ছে এই লাইনটার মানে বোঝাচ্ছে যে আপনাকে স্ট্যাটিস্টিক্স মানে কি পরিসংখ্যান, তাই না? পরিসংখ্যান প্রধানত হচ্ছে কি বলেন তো, ইউজফুল ইন ড্রয়িং জেনারেল কনক্লুশন, মানে ব্যবহৃত হয় আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমরা কেন ব্যবহার করা হয়, কেননা একটা ওভারভিউ পাওয়ার জন্য, তাই না? মনে করেন আপনি একটা কাজ করছেন, আপনি 1 সপ্তাহ ধরে একটা কাজ করছেন, 1 সপ্তাহ ধরে আপনি কাজের কতটুকু করছেন, একদিনে তো আর 100% করেননি, কোনোদিন হয়তো আপনি 50% করছেন, কোনোদিন 10% করছেন, 30% করছেন। তো ওইটার একটা ওভারঅল একটা কনক্লুশন, একটা ফাইনাল আউটকাম ওভারভিউ পাওয়ার জন্য আমরা মূলত স্ট্যাটিস্টিক্স থেকে একটা ড্রয়িং, একটা ধারণা পাই। তো ওইটাই বলছে যে আমরা পপুলেশন এর উপরও এটা অ্যাপ্লাই করতে পারি। সবচেয়ে স্ট্যাটিস্টিক্স এর সবচেয়ে রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং যেটা হচ্ছে আপনার পপুলেশন থেকে আসে, ওইটাই বলছে আর কি। তো এগুলা জাস্ট বেসিক কথাবার্তা, এগুলো আপনারা করে নিয়েন। আমরা ম্যাথ, যেহেতু আমরা ম্যাথেই মুভ করবো, যেহেতু আমাদের থিওরিটিক্যাল আসে না, তবে জানা ভালো, কিন্তু যেহেতু আমার আসে না, আমি কিছুটা ম্যাথের দিকে চলে যাই। যেসব থিওরি লাগবে আমি আপনাদের গুলো বুঝাই দিব এবং বলে দিব যে এগুলো আপনাদের হয়তো 2 মার্কস বা 1 মার্কসে আসতে পারে। যেমন ভেরিয়েবলের মধ্যে আপনার দুইটা ভেরিয়েবল একটু জেনে রাখবেন, এটা এর জন্য আসতে পারে আপনার ওবিই। ওবিই তে অনেক সময় কি করে আপনার 1 মার্কের বা 2 মার্কের জন্য এটা দিয়ে দিতে পারে টাইপস অফ ভেরিয়েবলস। তো কোয়ালিটি ভেরিয়েবল এন্ড কোয়ান্টিটিভ ভেরিয়েবল। তো এটা রিলেটেড আপনি জাস্ট টার্ম গুলা, এই যে কোয়ালিটিভ এন্ড কোয়ান্টিটিভ, এই দুইটা টার্ম আপনি কিন্তু সামনে পাবেন, আপনাকে মনে রাখতে হবে। সো কোয়ালিটিভ ভেরিয়েবল কোনগুলা, যেগুলা দা ভেরিয়েবল হুইচ ক্যান নট বি মেজার্ড বাই নিউমেরিক্যাল ফিগার, যেগুলা মানে সংখ্যায় প্রকাশ করা যায় না, ওগুলো হচ্ছে কোয়ালিটিভ ভেরিয়েবল। যেমন জেন্ডার, রিলিজিয়ন, কালার, এগুলো কোয়ালিটিভ ভেরিয়েবল। আবার কোয়ান্টিটিভ ভেরিয়েবল মানে কি, যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায়, দ্যাট ইজ which is measured by numerical value, it's called quantity variable. জাস্ট এতটুকু মনে রাখবেন, মনে রাখলেই হবে। যেমন এজ, ওয়েট, টাইম, হাইট, স্পিড, এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ ভেরিয়েবল মধ্যে পড়ে। এখন কোয়ান্টিটিভ ভেরিয়েবলের মধ্যে আবার আছে দুই ধরনের শ্রেণীবিভাগ। তো ক্লাসিফিকেশনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল এন্ড পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। A quantity variable which takes only integer values is called a discrete variable. যে কোয়ান্টিটিভ ভেরিয়েবলটা অনলি শুধু ইন্টিজার ভ্যালুটা নিচ্ছে, তাহলে ইন্টিজার সম্পর্কে আপনাদের আর আমার বিস্তারিত বলার দরকার নেই, কজ হচ্ছে আমরা প্রোগ্রামিং এ যারা সিএসসি তে আছেন, ট্রিপল ই তে আছেন, তারাও তো অলরেডি প্রোগ্রামিং করেন। প্রোগ্রামিং 1 ট্রিপল এর জন্য তো ম্যান্ডেটরি। তো আপনারা ইন্টিজার রিলেটেড অনেক কিছু টার্মস এন্ড কন্ডিশনস বা ইন্টিজার সম্পর্কে আপনারা কিছু জানেন। তো ইন্টিজার কে আর নতুন করে বলার দরকার নেই। তো যেটা শুধুমাত্র একটা অনলি ইন্টিজার ভ্যালুটা নিবে, ওইটাকে বলা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আর যেটা স্টোর করবে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, যেটা which takes integer as well as, যেটা একসাথে ইন্টিজার এবং ফ্র্যাকশনাল ভ্যালু দুইটাই নিবে। যেমন মনে করেন এটা একটা ইন্টিজার, কিন্তু এটা আবার ইন্টিজার না, এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল ভ্যালু। তো মানে ফ্লোটিং বলা হয় আর কি। তো যেটা কি বলেন তো, দুইটাই নিবে, দুইটাই স্টোর করবে, ওইটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যেটা শুধুমাত্র আপনার যে ভেরিয়েবল শুধুমাত্র আপনার কি নিজে স্টোর করবে, ওইটাকে বলা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। তো এই তো এখান থেকে এখানে এই সংজ্ঞাটা এটাই বোঝাচ্ছে, এটা মনে রাখবেন। আর যদি পরীক্ষায় সেটা লিখে দিবেন, এক্সাম্পল দিয়ে দিবেন, মার্ক পেয়ে যাবেন। তারপরে এই তো আপনাদের বোঝার জন্য এখানে একটা ডায়াগ্রাম দিছে। এগুলো আসলে এক্সাম্পল, এইগুলো আসলে আসে না সাধারণত, এগুলো আসে না, বুঝছেন? এই যে এগুলো আসলে আসে না। এই যে এটা হোয়াট ইজ পপুলেশন, হোয়াট ইজ সিম্পল, তাও আপনি দেখেন এখানে যেহেতু অ্যান্সার দেওয়া আছে, লেকচার শিটে আমার আপলোড থাকবে, সো দেখে দেখে রাখেন। ডাটা, টাইপস অফ ডাটা, দুইটা টাইপস অফ
ডাটা আছে, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, কোনটা কি দেখে নিয়ে। এন্ড তারপরে এগুলা মোটামুটি এগুলো বেসিক কথাবার্তা বলছে। আমরা ম্যাথে মুভ করি। ম্যাথে মুভ করতে গেলে চ্যাপ্টার গুলো আসলে সোজা, কথা বুঝছেন, এই চ্যাপ্টার গুলো তো কঠিন না। যেমন দেখেন ডাটা রিপ্রেজেন্টেশন, এখান থেকে আসেন। তো ডাটা রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয়? ডাটা রিপ্রেজেন্টেশন মানে কথাটার মধ্যে বুঝতে পারতেছেন যে সাম টাইপস অফ ডাটাকে উপস্থাপন করা। তো সেটা উপস্থাপন করার কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে টেবুলেশন মেথড, আর একটা হচ্ছে গ্রাফস এন্ড ডায়াগ্রামস মেথড। এগুলোর সাথে আপনারা পরিচিত। জাস্ট কয়েকটা টার্মস ইংলিশ আছে, এই জন্যই এগুলা করানো। টেবুলেশন মেথড মানে কি? টেবিল আকারে ডাটাগুলা লেখা। আর ডায়াগ্রাম মানে কি? যে ডায়াগ্রামের মধ্যে আপনি জাস্ট এই যে এভাবে করে ডায়াগ্রাম আঁকবেন। আর গ্রাফ মাধ্যমে কি? গ্রাফের মধ্যে এই যে আমরা যে গ্রাফ আঁকি না, গ্রাফ করবেন, ওইটাই আর কি। আর কিছু এক্সেস দিয়ে গ্রাফ গুলো এঁকে দিবেন। জাস্ট এগুলাই বুঝাইছে। আর এখন আসেন হচ্ছে টেবুলেশন মেথডের। আমরা এখন আসি টেবুলেশন মেথডে। প্রথমে আমরা টেবুলেশন মেথড দিয়ে কিভাবে ডাটা রিপ্রেজেন্ট করতে হয় ওইটাই আমরা দেখব। আমরা যেটা আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন। সো ডাটা ভিজুয়ালাইজেশন মানে কি? ডাটা রিপ্রেজেন্টেশন, ওইটাই আমরা দেখব। মেথড, প্রথম মেথডটা হচ্ছে টেবুলেশন মেথড। তো টেবুলেশন মেথড করার জন্য আপনাদের একটা জিনিস লাগবে, একটা টার্মস লাগবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যেটা আমরা, আপনারা ফ্রিকোয়েন্সি হয়তো অনেকে এই টার্মটার সাথে পরিচিত, কিন্তু অনেকে এটার সাথে আর সবচেয়ে বেশি ভালো পরিচিত হচ্ছে বাংলায় গণসংখ্যা। আপনার বাংলায় গণসংখ্যা পড়ে আসছেন, গণসংখ্যার ইংলিশটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে ওইটাই বলছে, মানে মানে সোজা কথা, আমরা ফ্রিকোয়েন্সি মানে কি বুঝি বলেন তো, বা গণসংখ্যা কি বুঝি? মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে একটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ, ওই পরিমাণটাই, তাই না, কোয়ান্টিটি। আর টেবুলার এখানে কি বলছে দেখেন, টেবুলার অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা বাই ক্লাসেস টুগেদার উইথ দ্য করেসপন্ডিং নাম্বার অফ আইটেমস ইন, এই যে দেখেন ওই যে করেসপন্ডিং নাম্বার, মানে করেন যে, মনে করেন 10টা মগ সংখ্যা আছে কয়টা? 10টা। এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। এরকম আর কি, মনে করেন 128, এই সংখ্যাটা 128, হ্যাঁ, দুইবার আছে, তার মানে ফ্রিকোয়েন্সি কত? 2। ওইটা আর কি এখানে বলছে যে করসপন্ডিং নাম্বার অফ আইটেমস, ওই জিনিসটা এখানে বলছে। জাস্ট এতটুকুই জানেন, দেন তারপরে আসেন পরবর্তীতে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি টেবুলেশন মেথড কিভাবে represent করতে হয়। এখন থেকে মূলত মেইন ম্যাথ শুরু হচ্ছে। এরকম ম্যাথগুলোই মূলত আপনাদের এক্সামে থাকবে, সিকিউ আকারে, পার্ট বাই পার্টও থাকতে পারে সিকিউ এর মধ্যে। In the following table, the length of 40 laurel labels are recorded to the nearest millimeter. Contract a frequency distribution. দেখেন এখানে কি বলছে, আপনাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি করতে হবে? বের করতে হবে, তাই না? তার মানে ফ্রিকোয়েন্সি কনস্ট্রাক্ট আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কনস্ট্রাক্ট করো, মানে টেবিল আঁকো, এবং ফ্রিকোয়েন্সি, ফাইনাল ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করো। তার মানে এখানে আপনাকে এই ডেটাগুলো এতটুকু যত দেওয়া আছে, এই ডেটাগুলো আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে। আপনার কাজ কি বলেন তো, যে ছোটবেলার মতো এগুলা কি বলতো, আপনি মনে মনে কি ঊর্ধ্বক্রম থেকে অধক্রম, মানে হচ্ছে ঊর্ধ্বক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজান, মানে ছোট থেকে বড়র দিকে যান। তাহলে এখানে সবচেয়ে ছোট মানটা আপনি সাজায়, কথাটা লেখানোর দরকার নাই, আপনি জাস্ট আইডেন্টিফাই করেন। যখন মনে করেন ছোট ভ্যালুটা আপনি কোশ্চেনের মধ্যে আইডেন্টিফাই করবেন, সমস্যা নেই। পেন্সিল দিয়ে মনে করেন যে সবচেয়ে, এখানে দেখেন, তাকায় তাকায় দেখেন, এখানে 40টা ভ্যালু আছে, 40টা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 118, আর সবচেয়ে হাইয়েস্ট বড় ভ্যালুটা কত বলুন তো? 178 মেবি। 178 সিরিয়ালটা কোথায়? 178 না, 176 পেয়েছি আমরা হাইয়েস্ট। 176 চোখে পড়তেছে, 176 সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আপনার 176। তো হাইয়েস্ট লোয়েস্ট আপনার মানে ইন্ডিকেট করা শেষ। এটা আপনার এক্সামের কোশ্চেন পেপারে ইন্ডিকেট করলেন, দেন তারপরে কিভাবে মানে জিনিস অঙ্কটা করবেন, ওইটার সলিউশনটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। The resulting table for grouping the length of 40 laurel labels. তো ওদের যেহেতু 40টা আছে, এটাই কিন্তু ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সির মোট যোগফল কিন্তু 40টাই আসবে, 40ই আসবে, তার মানে বুঝবেন যে এটা আপনার ঠিক আছে। তার মানে এখানে দেখেন, এখানে এখন কি ক্লাস অফ ইন্টারভাল অফ লেন্থ, ওই যে আমরা যে শ্রেণী সীমা করতাম না, জাস্ট এখানে ওই জিনিসটা লিখছে, ক্লাস অফ ইন্টারভাল অফ লেন্থ। লেন্থ কি, যেহেতু এখানে লেন্থ বলছে, তাহলে ইন্টারভাল, লেন্থের ইন্টারভাল গুলা কি কি। এখন আমাদের সর্বনিম্ন কত পেয়েছি? 118। সর্বনিম্ন থেকে শুরু করবো, 118 থেকে আমি 10 ঘর ব্যবধানে করে আগাবো। এখন আপনি চাইলে 5 ঘর ব্যবধান করে আগাইতে পারেন। এখন 5 ঘর ব্যবধান করে আগাইলে তখন আপনার ঘর সংখ্যা কি বেশি লাগবে। আর যদি আপনি 10 ঘর করে আগান, তাহলে আপনার ঘর সংখ্যা কম লাগবে। জাস্ট এতটুকুই। এখানে 10 ঘর করে আগানোতে 1 2 3 4 5 6 6টা ঘর লাগছে। আর আপনার লাগবে হচ্ছে, যদি 5 ঘর করে আগান তাহলে আরো বেশি লাগবে, বেশি ঘর লাগবে। জাস্ট এতটুকুই এখানে পার্থক্য। তবে 10 ঘর করে আগান। এখন দেখেন 10 ঘর করে আগান, এতটুকু লেখছেন, লেখার পরে 118 থেকে 10 ঘর 128, আবার 128 থেকে 138, কোনো গ্যাপ হবে না। এটা আপনারা জানেন বেসিক।
178 যা শেষ হচ্ছে। দেন তারপরে কি ট্যালি কথাটা লিখবেন। দেন তারপরে এখান থেকে মনে করেন যে 136 পাইছেন, তাই না? এখানে মনে করেন যে 136 পাইছেন, 136 পাইস, প্রথমে 136 দেখলেন, 136 ক্রস দেন, মনে করেন আপনি কোশ্চেনের মধ্যে 136 ক্রস দিয়ে দেন 136 কোন টেবিলের মধ্যে পড়তেছে, এই টেবিলের মধ্যে পড়তেছে না, এই সীমার মধ্যে, এই ইন্টারভালের মধ্যে 128 থেকে 138 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ দেন। আবার সেম 164, এটা কোথায় পড়ছে, এটা হচ্ছে 100, এটার মধ্যে পড়ছে না, এখানের মধ্যে দাগ দিতে। এভাবে যখন করবেন তখন 4টা হয়ে গেলে যখন 5 নাম্বার ডাকতে দিবেন তখন 5 নাম্বার ডাকটা বসাবেন না, জাস্ট এটা এভাবে মিশিয়ে দিবেন। তো এটা আপনারা জানেন। দেন তারপর টালি চিহ্ন থেকে দেখে দেখে এখানে কয়টা টালি চিহ্ন, তিনটা ফ্রিকোয়েন্সি গুলো লিখে দিবেন, দেখবেন অ্যানসার চলে আসবে। ফ্রিকোয়েন্সি যোগফল যদি 40 আসে তাহলে আপনার অ্যানসার মিলে গেছে, কারণ হচ্ছে আপনার এখানে কোশ্চেনে বলেই দিতে 40টা লরেল লরেল লিভস। ঠিক আছে? এই তো এখন আসেন এরপরে, এই ম্যাথটা গেছে, এরপরে হচ্ছে এটা লাগে না, এটা দরকার নেই। তাও দেখেন টুইন টার্মস এলসিডি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাথে কিছু কিছু টার্মস আছে যেটা সামনে লাগবে, যেমন ক্লাস সাইজ অর উইথ, দ্য ডিফারেন্স বিটুইন লোয়ার এন্ড আপার ক্লাস লিমিটস। ক্লাস সাইজ অর উইথ মানে কি, দেখেন এই যে মানে এটা ডিফারেন্স, ক্লাস সাইজ অর উইথ, ক্লাস সাইজটা কত। দেখেন আমি যদি এখান থেকে বলি লেন্থ দেওয়া আছে, আমি যদি বলি সাইজটা হচ্ছে, সাইজ মানে কি আপার লিমিট এবং লোয়ার লিমিট থেকে করলে কত 10 না, ক্লাস সাইজটা কত আসবে তখন 10, ওইটাই বুঝিয়েছে এখানে। আপার লিমিট আর লোয়ার লিমিট বিয়োগ করলে যেটা আসে ডিফারেন্স, ওইটাই। Cumulative frequencies are the cumulative totals of successive frequencies of a frequency distribution. তো কিউমুলেটিভ, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিজ, এটা আপনার এত কঠিন করে মনে রাখার দরকার না, আপনি জাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মনে রাখেন। আর এবার বাকিটা কিভাবে কেমনে ক্যালকুলেশন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কিউমুলেটিভ মানে কি, আমরা ছোটবেলায় পড়ে আসছি, 9 টেনে, দেখেন মনে আছে কিনা, দেখেন ক্রমযোজিত জনসংখ্যা পড়ছি না, ওই যে জাস্ট। তাহলে এটা ক্রমযোজিত কিউমুলেটিভটা কিভাবে হিসাব করা হয়, যেটা প্রথম গণসংখ্যা ফ্রিকোয়েন্সি ওইটা লিখবেন, ওইটা লেখার পরে পরের গুলোর সাথে মানে যেটা আছে এই প্রথম কিউমুলেটিভ এর সাথে পরের যে ফ্রিকোয়েন্সি ওইটা যোগ করে এই যে দ্বিতীয় কিউমুলেটিভ অপশন থেকে 7 আর 3 10, আবার 10 আর 13 কত 23, এই যে 23, 23 আর 9 কত 32, 32 লিখছি, 32 তো এভাবে অ্যানসার দেখবেন এখানে। শেষ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আপনার টোটাল গণসংখ্যা যেটা ফ্রিকোয়েন্সি ওইটা চলে আসছে 40। তো এই তো কিউমুলেটিভ নির্ণয় করে বুঝতে পারছেন, কিউমুলেটিভ নির্ণয় করবেন তো এতটুকুই। তো এখন মনে করেন যে এভাবে যদি আপনাকে কিউমুলেটিভ দিয়ে বের করতে হয় তখন কিউমুলেটিভ বের করবেন। এখন ফাইন্ড দ্য নাম্বার অফ লিভস হুইচ লেন্থ ইজ লেস দ্যান 158। দেখুন এখন দেখেন কিউমুলেটিভ কখন লাগবে, যদি আপনাকে এই টাইপের কোশ্চেন গুলো বলে দেয়। মনে করেন যে এখন আপনাকে বললো যে ফাইন্ড দ্য নাম্বার অফ লিভস হুইচ লেন্থ ইজ 100, লেন্থ ইজ লেস দ্যান 158 মিলিমিটার, মানে কত বলতো 158 মিলিমিটার চেয়ে যার লেন্থ কম ওইটা বের করতে হবে। এখানে তো অনেকগুলো ডেটা দেওয়া ছিল আগে, তো এখানে অনেকগুলো ডেটা দেওয়া ছিল, কিন্তু এখন আপনাকে একটু আরো স্পেসিফিক ভাবে ইনফরমেশন জানতে চাচ্ছে আপনার কাছ থেকে। যেমন এখানে বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ লিভস, ওই পাতাগুলোর সংখ্যা বের করেন যাদের লেন্থ কি বলেন তো 158 মিলিমিটারের নিচে। তাহলে এখন আপনি এইখান থেকে এই শ্রেণী থেকে তো 158 মিলিমিটারের নিচে যারা আছে তারা তো বের করতে হবে। তাহলে 158 মিলিমিটারের নিচে কারা আছে দেখেন তো, এইখানে এই যে এখানে 158 মিলিমিটারের নিচে কারা, এই যে এই লিভস, এই যে ফ্রিকোয়েন্সি সংখ্যা, এটা 158 মিলিমিটার নিচে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এবং এটা কি আছে, আছে অবশ্যই আছে, কজ এখানে এটা শ্রেণীটা শুরু হচ্ছে কত থেকে 148 থেকে 158 তে যা শেষ হচ্ছে, তার মানে 148 থেকে 157 পর্যন্ত ভ্যালু গুলো তো এখানে মধ্যে ইনক্লুডেড, তাই না? তার মানে এটাও আমাকে নিতে হবে। তাহলে টোটাল যোগফল করেন, টোটাল যোগফল হচ্ছে এত লিভস হুজ লেস দ্যান আর 158 মিলিমিটার, এটাও এভাবে করতে পারেন এতটুকু। দেন তারপরে এখন আসেন, তারপরে কি, ও সরি সরি, আমি একটা জিনিস একটু আপনাদেরকে দিতে ভুলে গেছি লেকচারটা। সেটা হইলো এখানে জিনিসটা একটু আমি যে একটু ভুলভাবে বলছি, সেটা হচ্ছে এখন দেখেন এখানে এই যে ফাইন্ড দ্য লিভস এটা বের করতে বলছে, তাহলে এটা বের করার জন্য এরকম ম্যাথের ক্ষেত্রে আমাকে বের করতে হবে প্রথমে হচ্ছে এই যে দেখেন চার্টটা, প্রথমে হচ্ছে আমাকে লেন্থ লিখতে হবে, ফ্রিকোয়েন্সি লিখতে হবে, মিড পয়েন্ট এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই দুটো লাগবে। এখন মিড পয়েন্ট আমরা কিভাবে হিসাব করবো দেখেন তো, মিড পয়েন্ট আমরা হিসাব করবো হচ্ছে 118 আর 128 দুইটা যোগ করে আপনি 2 দ্বারা ভাগ দিবেন, আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও লাগবে। কেন লাগবে আমি বলতেছি। তাহলে 118 প্লাস 128 কে আপনি যখন 2 দ্বারা ভাগ করবেন তখন দেখবেন এটা आंसर চলে আসবে 130। এটা হচ্ছে মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট বের করছেন, মিড পয়েন্ট গুলো এখন মিড পয়েন্ট গুলোকে পরবর্তীতে কি সবসময় কি আপনি 128 আর 138 বারবার যোগ করবেন না, ভাগ করবেন 2 দিয়ে না,
এখন দেখেন এই টাইপের ম্যাথ সলভ করার জন্য, এই ম্যাথটা সলভ করার জন্য কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার নাই, কিন্তু আপনার জেনে রাখা ভালো। এই জন্যই আমি এখানে জাস্ট মানে এখানে জাস্ট দেখানো হয়েছে। বাট এইটা এই ম্যাথটা এখন যেটা সলভ করবো এটার জন্য আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কনসেপ্ট জানার দরকার নাই, ম্যান্ডেটরি না। তো আমাদের এখানে এখানে বলতেছে কি দেখেন একটা দেওয়া আছে, আমাকে কোশ্চেনটা কি দেখেন আগের ম্যাথের কোশ্চেনটাই, কিন্তু টেবিলটা আপনারা নিজেরা ড্র করবেন, দেওয়া থাকবে না, এটা নিজে ড্র করতে হবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এটা, ফাইন্ড দ্য নাম্বার অফ লিভস হুইচ লেন্থ ইজ লেস দ্যান 158 মিলিমিটার। তা আমি যখন এখানে এতটুকু করব এই ফ্রিকোয়েন্সি, আপনি আগের টেবিলটাই দেখেন, আগের টেবিলটা দেখেন, এই যে আগের টেবিলটা থেকে আমি জাস্ট ফ্রিকোয়েন্সি দেখবো। এখন দেখেন এখানে কি বলছে 158 মিলিমিটার চেয়ে কম, তাহলে 158 মিলিমিটার চেয়ে কম মানে কি দেখেন তো, এই যে এইটা এই শ্রেণীগুলো না, এই শ্রেণীগুলো তো অলরেডি আছে, প্লাস এই শ্রেণীটা আমি ধরবো না 158, কারণ এখানে তো শুরু হচ্ছে 148 থেকে 158 এর মধ্যবর্তী। তার মানে আমার ফ্রিকোয়েন্সি গুলো কত হবে, 3 7 13 9 যোগফল। তাহলে দেখেন আপনি এখানে দেখেন, আমাকে এখন বের করতে বলছে কি দেখেন, দেয়ার আর, দেখেন এখানে কি বলছে, হুইচ লেন্থ ইজ 158 মিলিমিটারের কম, ওই পাতাগুলোর লেন্থ কত বের করতে হবে, মানে নাম্বার সংখ্যাটা বের করতে হবে। তাহলে কত হবে বলেন, এখানে কত, সবগুলো যোগ কর, ওই পাতাগুলোর সংখ্যা কত, 32, অ্যান্সার কত, 32। এরপর একটা বলছে ফাইন্ড দ্য পার্সেন্ট অফ লিভস হুইচ লেন্থ ইজ অ্যাবাভ 148 মিলিমিটার। এখন দেখেন এটা মানে কি বলছে, পার্সেন্ট বের করতে বলছে, 148 মিলিমিটার থেকে যেগুলার লেন্থ বড় ওগুলার সংখ্যাগুলার বের করে তারপর ওগুলোর পার্সেন্টেজ বের করতে হবে। আগে প্রথমে সংখ্যা বের করুন, তারপর পার্সেন্টেজ। তাহলে এখন দেখেন সংখ্যাগুলা কত, সংখ্যাগুলো 148 থেকে বড় হবে, তাহলে 148 থেকে বড় মানে কি, আমি এই সীমা হবে প্লাস এই রেঞ্জ কে নিব, অবশ্যই নিব, কেননা এখানে শুরু হচ্ছে 148 কিন্তু 158 মধ্যে আছে পরে, তার মানে এটা 148 থেকে বড় সীমার মধ্যে পড়তেছে, তার মানে 9 5 3 এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল ডিভাইডেড বাই, এখন কি বলছে পার্সেন্ট না, এখন এটা কতর মধ্যে, 40 এর মধ্যে না, ডিভাইডেড বাই 40 ইনটু কত, ইনটু পার্সেন্টের জন্য 100 সমান সমান কত বলেন তো, 42.5% লিভস, চলে আসছে অ্যান্সার। সো এই ম্যাথটা বুঝতে পারছেন। এই তো তারপরে আসেন গ্রাফ, টেবুলার মেথডটা বুঝছেন, টেবুলার মেথডে কিভাবে করে, এবার হচ্ছেন গ্রাফ এবং ডায়াগ্রাম মেথডে কিভাবে করে। গ্রাফ বিভিন্ন রকম আছে, বার গ্রাফ আছে, পাই গ্রাম আছে, পাই ডায়াগ্রাম আছে, হিস্টোগ্রাম আছে, ফ্রিকোয়েন্সি কার্ভ আছে, স্ক্যাটার আছে। সবচেয়ে বেশি লাগে হচ্ছে স্ক্যাটারটা, আপনাদের লাগবে না, বার লাগে, পাই লাগে, হিস্টোগ্রাম লাগে, ফ্রিকোয়েন্সি কার্ভটা আসে। বার পাই হিস্টোগ্রাম মানে মাঝে মধ্যে চলে আসে। তো এখন আমরা যদি দেখি বার গ্রাফটা যদি একটু দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে। তো বার গ্রাফ, আমরা বার গ্রাফ কেমন হয় এটা তো জানেনই, আর পাই ডায়াগ্রাম কেমন হয় জানেনই, এটাকে বলা হচ্ছে বার, এটাকে বলা হচ্ছে পাই। তো আমি ম্যাথটা কিভাবে করব, আমি জাস্ট ম্যাথে আপনাদেরকে দেখাই। তো এখানে এক ম্যাথের মধ্যে আমরা এক ঢিলে দুই পাখি মারবো, এই জন্যই ম্যাথটা এখানে দেওয়া হয়েছে ওইভাবে। এখানে দেখেন, এখানে বলছে কি দা ফলোইং আর দা নাম্বার অফ কম্পিউটার্স অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ল্যাবরেটরিজ। এখানে ডিফারেন্ট বিভিন্ন ল্যাবরেটরি, 4টা ল্যাবরেটরিতে যে সব কম্পিউটার পাওয়া যায় যত সংখ্যক, ওইটার একটা সংখ্যা দেওয়া আছে, টোটাল হচ্ছে 180। এটা মনে করেন এগুলো ফ্রিকোয়েন্সি, তাই না, আপনারা তো জানেন এগুলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন দেখেন এই ফ্রিকোয়েন্সি এবং এই নাম্বার ওয়াইজ আমি কি বার গ্রাফ বসাতে পারবো না, ইজিলি বার গ্রাফ ড্র করে ফেলতে পারবো। কিভাবে ড্র করছে দেখেন, এখানে নিচের দিকে রাখছি হচ্ছে ল্যাবরেটরি, এখানে লিখে দিবেন এটা হচ্ছে ল্যাবরেটরি। সো L1 L2 L3 L4, আর এখানে রাখছি কত বলেন তো, এই যে ফ্রিকোয়েন্সি গুলো 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে 10 ঘর 10 ঘর করে যাব, হাইস্ট কত এখানে 70 পর্যন্ত আছে, আর সর্বনিম্ন আছে 35। আমি 10 ঘর করে করে আগাবো গ্রাফ পেপারের মধ্যে। আপনাদেরকে এক্সাম হলে গ্রাফ পেপার দিবে, তো টেনশনের কিছু নাই, গ্রাফ পেপারে 10 ঘর করে আগাবেন। আগার পরে যে ভ্যালু গুলা পুট করে দিবেন, দেন তারপরে কি লাইন গুলা এভাবে করে ড্র করে দিবেন, বার ডায়াগ্রাম ড্র করবেন আর কি, জাস্ট এভাবে যোগ করে দিবেন। এই তো, এটা হচ্ছে বার ডায়াগ্রাম। দেন তারপর এখন আপনাকে এটার মধ্যে আমি যদি বলতাম, বা এখানে বার ডায়াগ্রাম না বলে আমি যদি পাই চার্ট বলতাম, তখন আপনি কি করতেন, তখনও কিন্তু আপনার এই টেবিলটাই থাকতো, সাথে এখানে আরেকটা কি বলেন তো, আরেকটা কলাম অ্যাড করতেন, আরেকটা কলাম অ্যাড করে আপনি লিখতে হইতো আপনাকে তখন, এই যে এটা লিখতে হইতো অ্যাঙ্গেলস, মানে এখন পাই চার্টটা আসলে কিভাবে কাজ করে, পাই চার্টটা হচ্ছে দেখেন, এই যে একটা বৃত্ত, আমি যদি একটা সার্কেল আঁকি, পুরো সার্কেলটা কত 360 ডিগ্রি না, এই 360 ডিগ্রির বিভিন্ন অংশকে ভাগ করতে হবে, তাই না, বিভিন্ন অংশ ভাগ করতে হবে নাকি, এটা কি কোণ নিয়ে ডিল করতেছে না, বলেন তো কোণ নিয়ে ডিল করতেছে। তাহলে এখন আমাকে তাহলে কোণটা কত হয় এটা বের করতে হবে, তাহলে অ্যাঙ্গেলস, এর জন্য অ্যাঙ্গেল দিছি, এবং কি এরপরে এখানে অ্যাঙ্গেলস এর এই সূত্রটা মনে রাখবেন, এটা কিন্তু আপনার পরীক্ষার হলে দেওয়া থাকবে না। ম্যাথ 6 আপনাকে ফর্মুলা দেওয়া থাকবে, ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাটা দেওয়া থাকবে না। তাহলে কিভাবে কোণটা বের করতে হয়, অ্যাঙ্গেলটা বের করতে হয়, x ইনটু 360 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে টোটাল। সো এখন এই টোটালটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি টোটাল, আর হচ্ছে এই এক্সটা হচ্ছে আপনার এই যে যেটা নাম্বার অফ কম্পিউটার্স, যেটা ওইটা হচ্ছে আপনার ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা, আর এখানে নিচে হচ্ছে টোটাল ইনটু
360 ডিগ্রি, জাস্ট এতটুকুই। আপনি যদি এভাবে মনে রাখেন, ওই যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 360 ডিগ্রি, শেষ। এটা এভাবে মনে রাখলেও হবে, আপনার জাস্ট অ্যাঙ্গেলটা এভাবে বের হবে। সো বের করলে আপনি দেখবেন এখানে হচ্ছে 70 ডিগ্রি আসবে, প্রথমটা বসাইলে, দেন তারপরে এই বাদ বাকিগুলা এই প্রসেসে আমরা বের করছি। তাহলে এরপরে বের করার পরে অ্যাঙ্গেল তো বের করেন, অ্যাঙ্গেল বের করার পরে তারপরে আপনি জিনিসটা পাই চার্টে কিভাবে ড্র করবেন, তাই না? এটা তো আপনাকে, আপনি পাই চার্টে হচ্ছে আপনি প্রথমে একটা মানে আপনি একটা গোল সার্কেল আঁকবেন। সার্কেল আঁকার পরে এরপরে সার্কেলের এই যে মাঝখান বরাবর আপনি একটা চাঁদা যদি আপনি বসান, আপনি যদি একটা চাঁদা নিয়ে যাবেন, একটা চাঁদা নিয়ে আপনি জাস্ট এই যে এই চাঁদাটা এই বরাবর বসাবেন, বসাইলে দেখবেন হচ্ছে যখন 70 ডিগ্রি বসাবেন একটা ফোঁটা দিবেন। মনে করেন 70 ডিগ্রি আপনার এখানে আসলো, মানে সাপোজ একটা ফোঁটা দিলেন, দেন তারপরে কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি এল টু তে ফোঁটা দিলেন। এখন এই যে এল ওয়ান থেকে এই যে 70 থেকে 50, এই মাঝখান পুরোটা হচ্ছে আপনার কত বলেন তো 70 ডিগ্রি হিসাব হবে। আবার L3 পয়েন্টটা বসানোর পরে ওই আবার L2 আর L3 মাঝখানে যেটা বসাবেন ওইটা হচ্ছে 50 ডিগ্রি। আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। এভাবে পাই চার্টটা ড্র করতে হয়, সাধারণত পাই চার্ট আসে না, তবে কিভাবে ড্রয়িং করবেন ওইটা দেখাই দিলাম। এরপরে আসেন পরের ম্যাথ। পরের ম্যাথ হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কিভাবে আঁকে? হিস্টোগ্রাম একদম সোজা ওই যে বার গ্রাফের মতোই, কিন্তু জিনিসটা একটু হিস্টোগ্রামের এখানে মানে ইন্টারভালটা একটু দেখতে হয় ভালো করে। তো এখানে দেখেন হিস্টোগ্রাম, এটা একটা হিস্টোগ্রামের একটা এক্সাম্পল, এই যে হিস্টোগ্রাম। এখানে দেখেন হিস্টোগ্রামে কি বলছে, ক্লাস ইন্টারভাল 0 থেকে 10, ফ্রিকোয়েন্সি 1, 3, 6, এটা কোশ্চেনে দেওয়াই আছে। ড্র হিস্টোগ্রাম, একটা হিস্টোগ্রাম ড্র করতে বলছে, তো হিস্টোগ্রাম আপনি ড্র করতে পারবেন না? তো হিস্টোগ্রাম ড্র করতে গেলে আপনাকে এখানে কি করতে হবে বলেন তো? এই যে 0 থেকে একদম ইন্টারভাল টু ইন্টারভাল দেওয়াই আছে, আপনাকে কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে এটা আছে। এই যে জাস্ট এই যে ফ্রিকোয়েন্সি কত 1, এখানে আপনি লিখবেন হচ্ছে ডাটা, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বসাইছি। এখন এখানে যদি এটা একটু ছোট করে দেখাই আপনাদেরকে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখেন এখানে কি করছি, 0 থেকে 10 1, এই দেখেন 0 থেকে 10 এই সীমার মধ্যে আমি ওয়ান ওয়ান আছে। এখন এই ওয়ানটাকে শুধু এখানে না, এই ওয়ানটা পুরাটার মধ্যে, এই যে এই জন্য এটা যোগ একসাথে ভরাট করে দিব। দেন তারপরে এইটার সাথে লাগাই, বার গ্রাফে কিন্তু লাগাই নি, তাই না? কিন্তু এখানে হিস্টোগ্রামে এইটার সাথেই লাগাই, কিন্তু আমি 10 থেকে 20 এর মধ্যে, এই যে দেখেন 10 থেকে 20 এর রেঞ্জ, এই জন্য জিনিসটা এভাবেই সেট করবো, 10 ঘর করে আমি 0 থেকে 10, 10 থেকে 20, 10 ঘর 10 ঘর করে গ্রাফে নিব, কিন্তু ওইটা 20 লিখবো না, ওইটা লিখবো তো 10 to 20 লিখবো। এভাবে লিখবো, লেখার পরে জাস্ট বিন্দুগুণা বসানোর পরে কানেক্ট, এভাবে কানেক্ট করে দিব। আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার আসেন আপনাদের আরেকটা ম্যাথ টাইপ বুঝাই, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটাকে বলতেছি ফ্রিকোয়েন্সি কার্ভ। তো ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে আঁকে? ফ্রিকোয়েন্সি কার্ভ একই, এগুলো আসলে অনেক সোজা ম্যাথ, এগুলো বেশি একটা বোঝানোর মতো কিছুই নেই। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আপনি জাস্ট একটা জিনিসই বের করবেন, সেটা হচ্ছে মিড ভ্যালু। এই যে মিড ভ্যালু, মিড ভ্যালুটা কিভাবে বের করে? মিড ভ্যালুটা বের করে আপনার যে ইন্টারভাল আছে, আপনার মনে করেন এই যে ইন্টারভাল, এই ইন্টারভাল দুইটাকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ। ইন্টারভাল দুইটার যোগফল কত? এটা দেখবেন 8.5 চলে আসছে। তাহলে সবসময় কি ইন্টারভাল এভাবে যোগ করে 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 না, একটা বের করার পরে দেন তারপরে এই ইন্টারভালের গ্যাপ কত করে, 5 করে গ্যাপ না? তাহলে এখানে জাস্ট পরবর্তী গুলাতে জাস্ট 5 5 করে যোগ করে জাস্ট অ্যান্সারটা এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন মিড ভ্যালু। এখন এবার জিনিসটা কিভাবে গ্রাফে বসাবেন? গ্রাফে এখানে বসাবেন কি বলেন তো, ডিসটেন্স, এখানে ডিসটেন্সের গুলাতে কি বসাবেন? মিড ভ্যালু গুলা বসাবেন। এখানে ডিসটেন্সের এখানে মিড ভ্যালু গুলা বসাবেন, আর এখানে বসাবেন নাম্বার অফ রানার্স, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ রানার। এটা একটু মনে হয় ক্রিকেট টিম নাকি, এটা বলছে যে দা ফলোইং ডিস্ট্রিবিউশন টেবিল রিপ্রেজেন্টস দা নাম্বার অফ মাইলস, মানে 20 কত মাইল রান হয়, মানে 20 র্যান্ডমলি পিপলের কিছু তারা রান করছে, ওই রান মানে দৌড়াইছে কিছু, ওইটা মাইলটা দেওয়া আছে, মাইলেজটা দেওয়া আছে, সো ডিস্টেন্সটা দেওয়া আছে। তো ওই আর এবং রানারদের সংখ্যা দেওয়া আছে, তো ফ্রিকোয়েন্সি এখানে বসাবেন নাম্বার অফ রানার্স, আর হচ্ছে মিড ভ্যালুটা এখানে বসাবেন। তো বসায় জিনিসটা কিভাবে লিখবেন? এখন মিড ভ্যালুতে আপনি বসাইতে গেলে একটা মানে এখানে তো গ্রাফের মধ্যে মানটা সুন্দর একটা মান নিতে হবে, তাই না? এখানে 5 ঘর করে নেন, 0 থেকে 5, 5 থেকে 10, এভাবে নেওয়ার পরে 45 পর্যন্ত গেলেন। যাওয়ার পরে এরপরে আপনি কি বলেন তো মিড ভ্যালুটা কিভাবে বসাবেন? দেখেন এই যে এখানে তো আপনার 8.5 আছে, আপনি প্রথমে 8.5 বসান। 8.5 কত? এখানে 5 থেকে 10 এর মধ্যে, এখানে তাকানোর দরকার নেই। 8.5 বসান, 5 থেকে 10 এর মধ্যে 8.5 বসাইছেন, এই যে একটা মাঝখান বরাবর আন্দাজে করে আপনি আন্দাজে বসাবেন, আন্দাজ করে জাস্ট ফোটাটা এখানে দিলেন, এখানে তারপরে কত 13.5 এর ফোটাটা এখানে দিলেন, এবং এটার সাথে একটা মিলাইতে হবে। দেখেন 13.5 তো এখানে, 13.5 কত এখানে,
এবং এটার সাথে ফ্রিকোয়েন্সি কত, এই 3, তাহলে 3, এই যে 3 এখানে হবে। আবার 18.5, 18.5 আর কত হচ্ছে আপনার 2, 18.5 আর এই যে 2 এখানে। এভাবে বসানোর পরে এতটুকু যখন আসবেন, 38.5 এবং 2 যখন বসাবেন এই যে এখানে বসানোর পরে, এরপরে এটা কিন্তু শেষ হবে না। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সি এই জন্য স্পেসিফিক, যখন ফ্রিকোয়েন্সি কার্ভ বলবে তখন কি করবেন, এইটার আগের 5 ঘর একটু বের করবেন, আগের 5 ঘর। আর 8.5 এর আগের 5 ঘর কত আসবে বলেন তো, 3.5। তাহলে ওই জায়গায় 3.5 ও ফোটা দিবেন, এবং মূলবিন্দু 0, আর হচ্ছে মূলবিন্দুতে এই যে এক্স অ্যাক্সিস বরাবর এখানে স্থাপন করবেন। আর 38.5 এর পরের 5 ঘর, পরের 5 ঘর কত, 43.5। দেন 43.5 একটা আন্দাজে নিয়ে দেন তারপরে ফোটা নিয়ে এটা জাস্ট এখানে বাড়তি যোগ করে দিবেন। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন।